নমস্কার সবাইকে। এক্সপোজার ইউটিউব চ্যানেলের প্ল্যাটফর্মে আমার সব ভিউয়ার এবং সাবস্ক্রাইবারকে আরেকবার স্বাগত জানাই এবং অত্যন্ত আনন্দের সঙ্গে এটা জানাচ্ছি আপনাদের যে আমি আজ যার সঙ্গে রয়েছি এটা আমার খুব একটা হ্যাপি এবং লাকি অকেশন বলে মনে করছি, কারণ মাননীয় শ্রী সুব্রত গুহ মহাশয়, যাকে আমরা কাঁথির সাংবাদিকতার ফেস বলে মনে করি এবং ডেফিনেটলি আমি নয় সবাই মনে করেন, তাকে আমি পেয়েছি আমার সঙ্গে। স্যার, আমার তরফ থেকে, আমার সমস্ত ভিউয়ারের তরফ থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার আপনাকেও এবং আপনার সমস্ত ভিউয়ারদের আমার তরফ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আগাম ইংরেজি শুভ নববর্ষের অভিনন্দন জানাচ্ছি। তো স্যার, প্র্যাকটিক্যালি আজকে আপনার সঙ্গে এই যে সময়টা কাটাবো সেই সময়ে একটা কথা বলেই শুরু করতে চাই যে একটা মানুষের জীবনে আমরা যে যাপনটা করি, জীবনযাপন, সেই জীবনযাপন একটা বড় জায়গা জুড়ে থাকে প্রফেশনের বাইরে থাকে পার্সোনাল লাইফ। কিন্তু এক্সপোজার প্ল্যাটফর্মে যাদেরকে আমি মিট করছি তাদের মূলত প্রফেশনাল ফিল্ডটাকে চেষ্টা করছি পার্সোনাল স্ফিয়ারে ধরার। তো সেক্ষেত্রে স্যার, আপনার প্রফেশনাল লাইফ, সাংবাদিকতা জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ঘটনা, সেগুলো তো আসবেই। ডেফিনেটলি জানতে চাইবো যে আপনার জার্নিটা শুরু করতে, অর্থাৎ আপনি আদতে কাঁথিতে যে এই মুহূর্তে পার্মানেন্টলি আছেন, কিন্তু শুরুটা করতে আপনার জন্ম বা জন্মস্থান যদি একটু কাইন্ডলি আমার জন্ম 1959 সালের 6ই অক্টোবর বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে আমার মামা বাড়িতে। লালমাটির দেশ। আর আমার নিজের দেশ হচ্ছে বাঁকুড়া শহরে স্টেশনের কাছেই কেটারডাঙ্গা বলে। আমার বাবা পুলিশে কাজ করতেন, সেই জন্য বাবার বদলির চাকরির সুবাদে আমার স্কুলিংটা খড়গপুরে সাউথ সাইডে ইন্দার সাউথ সাইড প্রাইমারি স্কুলে, আমার রেলের স্কুলে আমার নার্সারি প্রাইমারি, তারপরে আমি ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতন থেকে আমি পড়াশোনা করি। তারপরে ওখান থেকে আমি মাধ্যমিক করে বাবা তখন বদলি হয়ে এসেছেন এখানে কাঁথিতে, তখন আমরা কাঁথিতে চলে আসি। কাঁথি কলেজেই আমার উচ্চ মাধ্যমিক 11-12, তারপরে এখান থেকেই আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তারপরে আমি সাংবাদিকতা কাঁথিতেই আমার শুরু, মানে প্রকৃতপক্ষে সেটাতে আমি আসবো ডেফিনেটলি। তারপরে আমি জার্নালিজমের উপরে আমি একটা কোর্স করেছিলাম, ডিপ্লোমা কোর্স। স্যার, ডিটেইলিং স্যার, আমি তো ডেফিনেটলি আসবো। স্যার, এই যে পুরো বাঁকুড়া থেকে চলে এলেন একদম দক্ষিণবঙ্গের, মানে এই যে জার্নিটা, এটা মানে স্মুথ ছিল না আমার মনে হয়। তার কারণটা হচ্ছে কি, সেই সময় যে সময়টা আপনি সাংবাদিকতার জগতে আসেন, সেই সময়টা কিন্তু সাংবাদিকতাকে পেশা করার ব্যাপারে আমাদের কলকাতার বাইরে যে সমস্ত মানুষজন, তাদের একটা রীতিমতো মানসিক জোর বা যেটাকে আমরা তাকত বলি, মেন্টাল স্ট্রেংথ, সেটা না থাকলে কিন্তু সাংবাদিকতার মতো একটা চ্যালেঞ্জিং প্রফেশনকে সাধারণ বাড়ি থেকে উঠে এসে অ্যাকসেপ্ট করা খুব চাপের ছিল। স্যার, ওই শুরুর দিকটা যদি একটু বলেন কেমন ছিল? অবশ্যই এটা শুরুর ব্যাপারে খুবই চাপ ছিল, তখন অতটা চিন্তা করিনি, তখন একটা তরুণ উদ্যম ছিল সাংবাদিকতাটা করব। আর নিজের উপর কনফিডেন্ট আমি এটুকু ছিলাম যে আমি নিজের চোখে যা দেখব সেটাই আমি তুলে ধরার চেষ্টা করব, কোনো এই করব না, আর সেটা তুলে ধরার এই চেষ্টা করব, সেটাই করার চেষ্টা করেছি। মানুষ আমাকে সাংবাদিক হিসেবে গ্রহণ করেছেন, বিভিন্ন সংবাদপত্র গোষ্ঠী আমাকে নিয়েছেন, তাদের কাজ করেছি। সেই জন্য সবার আগে আমি এর জন্য আমার পাঠকদের অভিনন্দন জানাবো যারা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যাকে আমি অভিনন্দন জানাবো তিনি হচ্ছে আমার স্ত্রী, যিনি আমি যখন লোকাল দৈনিক চেতনার কাগজ করি 300 টাকা বেতন। স্যার, অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারছি, কারণ আমরা যখন একটা জীবনের শেষ প্রান্তের দিকে চলে আসবো না প্রফেশনাল লাইফে, তখন এমন অনেক ঘটনা আমাদের মনে পড়ে, শুরুর দিকের ঘটনা, যে ঘটনাগুলো আমাদেরকে আবেগময় করে তোলে এবং আমরা ওভারওয়েলমড হয়ে যাই সেই জায়গাটা থেকে। না, আমি সাংবাদিকতা করতে গিয়ে যতটা আমি দুঃসাহসের পরিচয় দিয়েছি, তখন একটা লোকাল কাগজের সাংবাদিককে, যার মাসিক বেতন 300 টাকা, তাকে একজন অনার্স গ্র্যাজুয়েট মেয়ে তৎকালীন দিনে সে জীবন সঙ্গী করবে। স্যালিউট স্যার, স্যালিউট ম্যাডামকে। ডেফিনেটলি ম্যাডামকে আমি হয়তো আজকে স্ক্রিনে পাচ্ছি না, কিন্তু অফ দ্য স্ক্রিন রয়েছেন ম্যাডাম, উনাকে আমার তরফ থেকে অনেক অনেক স্যালিউট। এবং স্যার, সাংবাদিকতার ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং হয় এবং স্টাফ রিপোর্টার হয়, এবং যে কোনো সাংবাদিকতার জীবনের শুরু, মানে সাংবাদিকের যে জীবন,
এটা তো সহজেই স্টাফ রিপোর্টার হওয়া যায় না, একটা ফ্রিল্যান্সিং এর বড় লড়াই পর্ব থাকে, সেই লড়াই যদি একটু বলেন প্লিজ। লড়াইটা হচ্ছে যে তখন 70-এর দশক। তখন আমার বাবা গোপীবল্লভপুর থানায় পোস্টিং। তখন আমিও গোপীবল্লভপুর থানা কোয়ার্টার, বাবা যেহেতু কোয়ার্টার ছিল ওখানে আমরা ছিলাম। সেই সময় ওখানে নকশাল আমল, সন্তোষ রানা, জয়শ্রী রানা, মিহির রানা তখন সেই সময়। তারপরে সেই সময় ওখানে এসেছিলেন বিখ্যাত সাহিত্যিক ভবানী সেনগুপ্ত, যিনি চাণক্য সেন নিয়ে লিখতেন আর কি, রাজপ্রভাত এসব। তা তিনি ওখানে যখন বন দপ্তরে বাংলোতে উঠেছিলেন, তখন ওই সময় দিদি নয় এই গোপীবল্লভপুর থানার ওসি বললেন, তখন আমি একটু ছোটো টুকটাক লেখালেখি করি, যেরকম কৈশোরে যেটা হয় আর কি। বাঙালি ছেলেদের তো একটা ব্যাপার থাকে, কৈশোরে প্রেম আর সিগারেট খাওয়াটা একটা অ্যাডভেঞ্চার দারুণ হ্যাঁ, বলেছেন। সেরকমই ছিল। তো বলো তুমি যাও ওনার সঙ্গে গিয়ে কথা বলো, উনিও একা একা আছেন, তোমার ভাল লাগবে। তখন আমি ওখানে গেছিলাম, ওনার সঙ্গে আলাপ হলো, প্রণাম করলাম। তখন উনি আমাকে কিছু কথা দিয়েছিলেন, তুমি কি হতে চাও? তখন আমি বলেছিলাম যে আমি সাংবাদিক হতে চাই। কারণ সাংবাদিক হতে গেলে অনেক পড়াশোনা করতে হয়, অনেক কিছু করতে হয়, অনেক জানতে হয়। তখন বললাম আমি সেগুলো তো জানার চেষ্টা করছি বলেই তো আপনার কাছে আজকে আমি এসেছি। না তুমি, আমাদের একটা ম্যাগাজিন বেরোয়, আমি তাতে লেখালেখি করি, পরিবর্তন বলে একটা কাগজ, তুমি তাতে লেখা পাঠাও, এই করো। তাতে আমি লেখা টেখা পাঠাতে থাকি, এসে করতে থাকি। তা আমার এটা করতে থাকি। তারপরে যখন 70 দশকেই এর আগে, 77-এর নির্বাচনের আগে, যখন জেল থেকে ছাড়া পেলেন বিশিষ্ট নকশাল নেতা সন্তোষ রানা, সেই সময় গোপীবল্লভপুর থানার সামনে সারা ভারতবর্ষের বোধহয় সব মিডিয়ায় পৌঁছে গেছিল। আপনি একটা কল্পনা করুন, 70 দশকের মাঝামাঝি, উত্তাল সময়, সেই সময় একটা প্রত্যন্ত এলাকা, নদী পেরিয়ে নৌকা এই করে গোপীবল্লভপুর পৌঁছাতে হতো। এখনকার মতো তখন ব্রিজ হয়নি, আর কিছু ছিল না, কিছুটা নদীতে কিছুটা গরু গাড়ি করে যেতে হতো। সেই সময় সারা ভারতবর্ষের সমস্ত মিডিয়া ওখানে হাজির ছিল। তখন অবশ্য ইলেকট্রনিক্স মিডিয়ার এতই ছিল না, প্রিন্ট মিডিয়া আর কি। তা সেইটা দেখে তখনই আমার একটা হয়েছিল যে আমি সাংবাদিকতাকে পেশা হিসাবে যদি নিতে পারি, ওইসব সাংবাদিকদের দেখে। তারপরে তো ঘটনাচক্রে বদলি সূত্রে আমারও যখন মাধ্যমিক মাধ্যমিক যখন কমপ্লিট হয়ে গেল, তখন আমি এলাম, বাবাও বদলি হয়ে এলেন এখানে। বাবা আগে ছিলেন বদলি হয়ে এখানে পোস্টিং। হ্যাঁ, বাবা কাঁথির থানায় পোস্টিং হলেন। বাবা 1 বছর থাকার পর, যেহেতু তখন আমার মাধ্যমিক ছিল, আমি মাধ্যমিক দিয়ে এখানে চলে আসি। তারপর মাধ্যমিক পাস করে এই যে বললাম কার্তিক কলেজে ভর্তি হয়ে উচ্চ মাধ্যমিক, সেটাই ছিল মানে টার্নিং পয়েন্ট, ওইটাই টার্নিং পয়েন্ট ছিল। এই কলেজে পড়ার সময় থেকেই কাঁথির লোক একটা ওই মেঠোবধ বলে একটা সাহিত্য পত্রিকা নিজে বের করি। আর প্রণব মাইতি জানেন, বাজপুর প্রয়াত অধ্যাপক এবং বিশিষ্ট কবি, তিনি একটা ম্যাগাজিন বের করতেন সাহিত্য সম্প্রতি, তাতে টুকটাক লেখা লিখতাম। তারপরে যখন দৈনিক কাগজ বেরোয়, সেই দৈনিক কাগজে জরুরি, তারপর থেকে যাত্রাপথ চলছে। স্যার যখন কলেজে পড়তেন তখন তো মনে হয় ছাত্র রাজনীতির সঙ্গে যেটা আপনার সম্পর্ক ছিল একসময়, আমি সেটা হয়তো সাংবাদিকের যে সঙ্গে যেহেতু আজকে কথা বলছি, কিছু হয়তো স্যার বিতর্কিত প্রশ্ন আমি আনবো, তবে ডেফিনেটলি উইদিন সেফ লিমিট। তো স্যার সেই পর্বটা পরে আসবো। কাঁথিতে এসে সাংবাদিকতার প্রথম দিকের জীবন এবং সেই সময় যারা সহ সাংবাদিক ছিলেন বা প্রথম দিকে যে সমস্ত মানুষজন আপনার এই চলার পথটায় সঙ্গী হয়েছেন, সহায়তা দিয়েছেন, তাদের সম্পর্কে ছোট করে একটু বলেন আমার ভিডিওতে। সেই প্রথম দিকের সংবাদপত্র, সেই সময়ের বেলাভূমি, তীরভূমি, চেতনা, এই যে ফেস যদি একটু কাইন্ডলি বলেন। সেই সময় আমার সহকর্মীরা বিশেষ করে সেই সময় বিভিন্ন থানা, মহকুমার কথা বলছি, বিভিন্ন থানার আধিকারিকরা, বিভিন্ন সরকারি অফিসের কর্মীরা, তারপর ওই যে বললাম সর্বত হচ্ছে পাঠক। এমনও হয়েছে খবর নিতে গেছি, কী কাগজ, অমুক কাগজ। তো তখন সদ্য বেরিয়েছে, দৈনিক কাগজের কনসেপ্ট নেই। দৈনিক কলকাতায় যে কটা দৈনিক কাগজ বেরোতো, তখন তো এত কাগজ ছিল না। তখন বিকেল 3টে 3:30 আসতো, খড়গপুর হয়ে ঘুরে আসতো। তো সেই সময় মধ্যে অনেকে আবার বলতো, 10 পয়সার কাগজ তো, ও 10 পয়সা ছিল। হ্যাঁ, তখন 10 পয়সা দিয়ে কাগজটা বেরিয়েছিল। ওই কাগজ তো বেলা ভেঙে কে পালালো সেই খবর করবে। তো স্যার সেই যে পর্যায়টা থেকে আজকাল পেরিয়ে আনন্দবাজার, এই যে লম্বা জার্নিতে সাংবাদিকতার তো একটা প্রফেশনাল একটা ট্রেনিং বা গ্রুমিং থাকে। তো সেই গ্রুমিংটার আপনার ওই সেশন বা ওই ফেজটা একটু কাইন্ডলি বলেন। আমি 1980 সালে, তখন আমি দৈনিক চেতনা সদ্য বেরিয়েছে, তখন আমি ওখানে ঢুকেছি। ওই যে বললাম আপনাকে
প্রথম কাঁথির দৈনিক সংবাদপত্র তখন তো পূর্ব মেদিনীপুর না, গোটা অবিভক্ত মেদিনীপুর। অবিভক্ত মেদিনীপুরে আমাকে দক্ষিণবঙ্গের বোধহয় প্রথম দৈনিক কাগজ কাঁথি শহরে প্রথম বের করে বেলাভূমি। তার সম্পাদক ছিলেন প্রয়াত অমিয় জানা। তা সেই কাগজে সাংবাদিকতা শুরু, তারপর কোনো কারণে সেই বেলাভূমি টাইটেল ক্লিয়ারেন্স পায়নি, কিছুদিন বন্ধ ছিল। তারপর এটা হয়ে যাওয়ার পর দুটো ভাগ হয়ে যায়, দিয়ে একটি দৈনিক তীরভূমি নাম বেরো, আরেকটি গোষ্ঠীর নাম হয় দৈনিক চেতনা। এখনো সেই নামেই চলছে। সেই দুটো নামে এই নামেই চলছে। আমি দৈনিক চেতনায় যোগ দিয়েছিলাম জন্মলগ্ন থেকে। তো স্যার, যে প্রফেশনাল যে গ্রুমিংটা বা সাংবাদিকতার কোর্স, সেটা কত সালে? সেটা হচ্ছে 1982 সালে। একদিন আমাকে বাবা রেখে বললেন, তুমি 2 বছর হলো তুমি গ্র্যাজুয়েট হয়েছো, তুমি এরকম করছো, তুমি কি ডাইরেক্ট পুলিশ সাব ইন্সপেক্টরের পরীক্ষায় বসবে, তাহলে আমি কি চেষ্টা করবো? তখন আমি বললাম না, আমি সাংবাদিকতা হবো। ওই যে বললাম তরুণের যেটা উদ্যম, তখন হ্যাঁ সেই সময় বলে রাখি, তখন আমি দৈনিক চেতনা থেকে পেতাম মাসে 10 টাকা। স্যার, একটা জীবনে কথা থাকে যে যা করবে ভালোবেসে করবে এবং প্যাশনের জায়গা থেকে করবে। সেই প্যাশনটা ছিল বলে বোধ হয় সেই প্যাশনটা আজও আছে। এবং সেই পুলিশের চাকরির মতো একটা সিওর ইনকামের রাস্তা ছিল, এর মানে অনিশ্চিত বলবো না আমি, তবে চ্যালেঞ্জিং ডেফিনেটলি। এর পথটাকে বাঁচার জন্য সত্যি স্যার মানুষের জোশ এবং তাকত লাগে। এবং স্যার, আজকালে কত সাল থেকে ছিলেন? আমি আজকালে ছিলাম 90 থেকে 99, এন্ড অফ 99। 10 বছর? 10 বছর না, 11 বছর। 11 বছর। তারপরে কি আনন্দবাজার? তারপরে আনন্দবাজার। না স্যার, এখানে একটা ছোট্ট কথা জানতে চাইবো। ইয়েলো জার্নালিজম বলে একটা কথা হয়, হলুদ সাংবাদিকতা, মানে এটা অবশ্য আজকালকার দিনের একটা শব্দবন্ধ। সাংবাদিকদের কাছ থেকে আমরা আশা করি নিরপেক্ষতা, কিন্তু অস্বীকার করতে পারবেন না হয়তো, তো এটা কিন্তু বিতর্কিত প্রশ্ন না, অস্বীকার করতে পারবেন না, পেড আপ নিউজও হয়, পার্সিয়াল নিউজিংও হয়। তো এই যে ইয়েলো জার্নালিজম বলতে এটাকেই বোঝানো হচ্ছে। সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা বা আপনার অভিমত কি? মানে সাংবাদিকতার যে নিরপেক্ষতা আজকাল প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে আছে। আজ থেকে যদি 20 বছর আপনাদের যখন শুরুর সময়টা ছিল, সেই সময়টা সেই সময় এই নিউজটা এটা ছিল না। আর এই ব্যাপারে আমি বলবো, এতে কোনো এই যে পেইড আপ নিউজ বলছেন, এই বলছেন, সেটাতে কোনো সাংবাদিক প্রত্যক্ষভাবে জড়িত থাকে, এটাও ঠিক না। তবে বর্তমান যে আধুনিক যুগ যে চলছে, যেটা কর্পোরেট জগৎ যে চলে এসছে, বিভিন্ন হাউস, মিডিয়া হাউস, তারা বিভিন্ন ব্যবসার খাতিরে হোক, যে কোনো কারণে হোক, বিভিন্ন রাজনৈতিক দলদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে, সেখানে পত্রিকা গোষ্ঠী, ম্যানেজমেন্ট গোষ্ঠী, তাদের সঙ্গে হয়তো কারোর সঙ্গে কারোর কোনো টাই আপ থাকতে পারে, কিছু হতে পারে। কারণ এখন মিডিয়া কোনো কাজ করতে গেলে, কোনো মিডিয়া, সে ইলেকট্রনিক্স হোক, প্রিন্ট মিডিয়া হবে, খবরটা কী হবে সেটা হাউস ঠিক করে দেয়। এবার সাংবাদিককে বলে তুমি ওইটা গিয়ে করো। তো সেক্ষেত্রে স্যার, ফ্রিল্যান্সাররা অনেক বেশি ফ্রিলি কাজ করতে পারবে বলে মনে হয়? ফ্রিল্যান্সাররা নিজেরা ফ্রিলি কাজ করতে পারে, কিন্তু সেই তার লেখা যে প্রতিবেদন, সেটা যে যথার্থভাবে বেরোবে এই গ্যারান্টিটা কেউ দিতে পারে একদম। ফলে দেখা যাচ্ছে আপনি একটা ঘটনা লিখলেন, লালকে লাল বলেই লিখলেন, কিন্তু সেটা যে বের করবেন, আপনার তো হাতে নিজে প্ল্যাটফর্মটা কোথায়? সেখানে ফ্রিল্যান্সটা মার খাচ্ছে। এখন দেখবেন আর ফ্রিল্যান্সের খুব একটা নেই। স্যার, এইখানে দাঁড়িয়ে একটা আমার মনে চিরকাল প্রশ্ন জেগেছে যে সাংবাদিকরা যখন কোনো একটা মিডিয়া হাউসের সঙ্গে কাজ করছেন, তাদের কাজ ঠিক করে দেওয়া হচ্ছে যে আপনাকে এখানে যেতে হবে, সেটা যতটা রিস্কি হোক যাই হোক না কেন। এরকম কোনো রিস্কি জোনে আপনি কাজ করেছেন আপনার সাংবাদিকতার জীবনে, কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশন যেখানে লাইভ রিস্ক ছিল, লাইভ এন্ডেঞ্জার হয়েছে, এরকম যদি কিছু ঘটনা শেয়ার করেন? আমার দুটো ঘটনা আছে। আজকালও ছিল, আনন্দবাজারও ছিল। প্রথম হচ্ছে আপনার ভাজাচালি অঞ্চল, তখন তো ভাজাচালি উত্তপ্ত অবস্থা, সেই ভাজাচালি আমি কভার করি। আর সবচেয়ে আমার বড় জীবনের ঘটনা যেটা হচ্ছে, সেটা এই হচ্ছে যে নন্দীগ্রামের আন্দোলনের জন্মলগ্ন থেকে আমি আনন্দবাজারের পক্ষ থেকে আমি এখানে কভার করেছি এবং 14ই মার্চ পর্যন্ত জননী ঘটার যে কভারেজটা হয়েছিল, আমি প্রেজেন্ট ছিলাম সেখানে জেলার সাংবাদিকদের সাথে, এবং সেটা এক্সক্লুসিভলি বেরিয়েছিল আনন্দবাজার, আর কেউ পায়নি। এবং আরেকটা জিনিস আমি জেনেছি আপনার সম্পর্কে বিভিন্ন সোর্স থেকে, যে কাশ্মীরের উপরে আপনারা লম্বা প্রতিবেদন ছিল, সিরিজ, সেটা একটু শেয়ার করেন। ব্যাপারটা হচ্ছে, কাঁথিতে একজন সাধু এসেছিলেন, সাধু বাবা, তার নাম হচ্ছে খাপা বাবা। তিনি এখানে অনেক দীক্ষা টিক্ষা দিতেন। তারপরে একটা প্রতারক গোষ্ঠীর গল্প। হ্যাঁ, তখন তো প্রতারক, তখন সাধু বাবা মানে শুধু সাধারণ মানুষ কেন, অনেক বিজ্ঞ পণ্ডিত, অনেক অধ্যাপক, শিক্ষক তার
চরণে আশ্রয় নিয়েছেন, টাউন হলে দিয়েছেন, দীক্ষা নিয়েছেন, এই নিয়েছেন। তারপরে হঠাৎ রটে যায় যে কাঁথির এক বিশিষ্ট ব্যবসায়ী স্ত্রী আর খেজুরি কলেজে খেজুরির কলেজের এক খেজুরি কলেজ হয়নি, খেজুরি এক কলেজ গার্লকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সাসপেক্টেড খ্যাপা বাবা তাদেরকে কিডন্যাপ করেছে। এটা নিয়ে মামলা হয়, মোকদ্দমা হয়, সেটা নিয়ে পুলিশের একটা তদন্ত ইনভেস্টিগেশন টিম হয়। তখন কাঁথির এসডিপিও ছিলেন দেবেন্দ্র সুকু। তখন তিনি, আমার বাবা তখন কাঁথি থানায় কর্মরত ছিলেন। তখন বলে, তুমি তো থাকো, তুমি তো কাজ সাংবাদিকতা করো, অনেক খোঁজ খবর রাখো, এই যে টিম যাচ্ছে তুমি সঙ্গে যাও। তা আমি ওই পুলিশ টিমের সঙ্গে তদন্তে গিয়েছিলাম অমরকণ্টকে। সেইখানেই খ্যাপা বাবাকে পুলিশ গ্রেপ্তার করে একটা গুহার ভিতর থেকে। আর সেখানে ওই ব্যবসায়ী স্ত্রী এবং ওই কলেজ উদ্ধার করা সম্ভব সম্ভব তাদের নিয়ে আসা হয়। সেটা নিয়েও তখন আমি কিছুদিনের জন্য তীরভূমি কাগজে চলে আসি। সেই কাগজে আমি ধারাবাহিক সেই লেখাটা প্রতিবেদনটা বেরিয়েছিল, সেটা নিয়ে খুঁজে খ্যাপা বাবার বাড়ি কোথায়, খ্যাপা বাবার স্ত্রী কী, ছেলে মেয়ে কোথায়, তার ব্যাকগ্রাউন্ড কী ছিল, সেই নিয়ে আমি নৈহাটি, পুরুলিয়া, চাকদহ এইসব জায়গায়, অশোকনগর, হাবড়া অশোকনগর, সেই সব জায়গায় গিয়ে ওনার ধারাবাহিক বৃত্তান্ত বের করি, সেটা বের করি, সেই খবরটা পুরো বেরোয় ধারাবাহিকভাবে। আর বড় কাগজে এরকম ইনভেস্টিগেশন যদি আপনি বলেন, জার্নালিজমের কথা যদি বলেন, সেটা হচ্ছে বেথেল হোমলি সেভিংস কর্পোরেশন বলে যে একটা ছিল, বেথেল স্ক্যাম, যেটা স্ক্যাম, সেই খবরটা আমি আনন্দবাজারে ধারাবাহিকভাবে স্ক্যাম যেটা আর কি, সেটা আমি পুরো ভেতরেরটা এবং ওদের কীভাবে ঘটেছিল, কী ছিল, সেইগুলো বের করেছিলাম। সেটা আনন্দবাজার পত্রিকায় দীর্ঘ 10 দিন ধরে প্রথম পাতায় টানা ধারাবাহিক বের করেছিলাম। কাশ্মীরে তখন তো আমি বড় কাগজে নয়, তখন তো আমি লোকাল কাগজে, তখন দৈনিক চেতনায়। তো দৈনিক চেতনা তখন পরিচালনা করতেন অমলেশ মিশ্র, শ্রদ্ধেয় অমলেশ মিশ্র। তা তিনি আমাকে বললেন যে তুমি একবার এতে যাও, কাশ্মীরে যাবে, বিজেপির একটা যাত্রা হচ্ছে মুরলী মনোহর যোশী, তুমি এটা চেতনা থেকে কভার করো। তবে আমাদের কাগজে তো বুঝতে পারছো, তোমাকে গাড়ি ভাড়া, এই ভাড়া সমস্ত কিছু, গাড়ি ভাড়াটা লাগবে না, ট্রেনের ওটাই হয়ে যাবে, বাকি থাকা টাকা তোমার। আমি তো সাগরে রাজি হয়ে গেলাম। তারপর তো ঘরে এসে বললাম, আর তখন তো অশান্ত, সেই একতা যাত্রা নিয়ে বিভিন্ন জায়গায়, যখন একতা যাত্রা রথ যাচ্ছে মুরলী মনোহর, তো পাঞ্জাব, লুধিয়ানা, বিভিন্ন জায়গায়, বিহার, সব জায়গায় বোমা গুলি মারা যাচ্ছে, এইসব খবর করছেন। বাড়িতে শোরগোল, কিছুতেই যেতে দেবে না। মানে কখনো মনে হয়নি স্যার যে এরকম চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে পরিবারের তো একটা স্বাভাবিকভাবে একটা আতঙ্ক থাকবে পারিবারিক ফিল্ডে, কোথাও মনে হয়নি যে প্রফেশনটা হয়তো ভুল বাছা হলো, অন্য কিছু ভাবলে হয়তো অনেক সেফ লাইফ হতো? কখনো কি মনে হয় না? সেটা মনে হয় সেই মুহূর্তে, সেটা মনে হয় কিভাবে নিজেকে সেভ করবো এটা মনে হচ্ছে, কিন্তু তখন প্রফেশন চেঞ্জ করা কখনো ভাবিনি। আর আজকেও আমি মনে করি যে আমি যে ডিসিশনটা নিয়েছিলাম সাংবাদিকতা, সেটা ঠিকঠাক ছিল। আজকে সুব্রত বউর জন্য বিভিন্ন সংবাদ মাধ্যম, দৈনিক বেলাভূমি, দৈনিক তীরভূমি, দৈনিক চেতনা, এখন সংবাদ দিব্যেন্দু অধিকারী যে পরিচালিত যে কাঁথির দৈনিক, প্লাস আপনার দৈনিক প্রতিবেদন, কলকাতার কাগজ দৈনিক প্রতিবেদন, মিঠুন চক্রবর্তীর সিগনাস, আজকাল, আনন্দবাজার, এদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আবার ওই যে বললাম, সর্বোপরি আমার পাঠক যারা আমার লেখা গ্রহণ করতেন। প্র্যাকটিক্যালি স্যার, আমরা যখন কলেজে পড়ি 1998 থেকে 2001, তখন কাঁথির সাংবাদিকতার যদি ফেস যদি কাউকে বলতো, আমরা চিন্তা করি তো আপনাকে, একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং। এবং আরেকটা ব্যাপার ছিল, তখন কিন্তু আপনার সঙ্গে ব্যক্তিগত পরিচিতির জায়গাটাও ছিল না, কিন্তু কোথাও গিয়ে আমাদের মনে হতো যে সাংবাদিকরাও মনে হয় অন্য গ্রহের মানুষ, মানে ডাইরেক্ট তো কোনো কমিউনিকেশন হতো না। তো আজকে যেটা মনে হচ্ছে যে সাংবাদিকদের জীবনে যে সাধারণ মানুষটা থাকেন, সেই মানুষটার পার্সোনাল লাইফটা কিন্তু সাংবাদিক জীবনের সঙ্গে অনেক সময় ক্লাসে চলে যায়, যেখানে ফ্যামিলিকেও অনেক সময় সাফার করতে হয়। এবং আপনার ব্যক্তিগত জীবন অনেক সময় নিরাপত্তাজনিত কারণে ভুগেছে, নন্দীগ্রাম পিরিয়ডে যতদূর সম্ভব, এবং একটা অ্যাক্সিডেন্টও আপনি করেছিলেন, সেরকম চ্যালেঞ্জিং যদি এক্সপিরিয়েন্সগুলো একটু শেয়ার করেন। না, প্রথম যে কথাটা বললেন যে ব্যক্তিগত জীবন আর সাংবাদিকতা জীবনের সঙ্গে কোনো খাপ খাওয়া গেল, এটা আপনার সঙ্গে আমি একমত। আমি ধরুন বিভিন্ন সংবাদপত্রে যা কাজ করি, আমি আনন্দবাজারের কথাই বলছি। আনন্দবাজারে আমি 2000 সাল থেকে 2017 সাল অবধি কাজ করেছি। আনন্দবাজারে যারা স্টাফ রিপোর্টার, তাদের জন্য একটা সুবিধা ছিল যে প্রতি বছর ভ্রমণের জন্য একটা মোটা টাকা ওরা দিতেন, অ্যালাউন্স পাওয়া যেত, সে টাকা তুলেছি। কিন্তু এই 20 বছর কোনোদিন ফ্যামিলিকে সময় দিয়ে কোথাও বেড়াতে নিয়ে যেতে পারেনি।
আমার শ্বশুরমশাই যখন মারা যান, বর্ধমানে আমার শ্বশুরবাড়ি, সেই সময় স্ত্রীকে নিয়ে যখন যাব, সেই জেনে আমরা চলে গেছিলাম। প্রথম পেয়েছিলাম 2 দিনের ছুটি, দিয়ে শ্বশুরমশাইকে দাওয়া করে চলে এসেছিলাম, ওরা থেকে গেছিলো। তারপরে এসে আবার 2 দিনের ছুটি পেয়ে শ্রাদ্ধের সময় গেছিলাম, শ্রাদ্ধ কমপ্লিট করে ওখানে বাড়ি চলেছিলাম। নন্দীগ্রামের সময় এবং পরে ওই একটা দুর্ঘটনা আপনার ঘটে যেখানে না, নন্দীগ্রামের আগে দুর্ঘটনাটা ঘটেছিল, তখন আমি আজকালে থাকি। আচ্ছা 1999 সালে, সেই সময় হলদিয়ার সাংসদ লক্ষণ শেঠ আর তোর বামফ্রন্টের জমলা, অবশ্যই বামফ্রন্টের জমলা, তখন আপনার এই আর রাজ্যের মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ, তখন হলদিয়াতে ওনাদের একটা রাজনৈতিক কর্মসূচি ছিল, সরকারি প্রোগ্রামই, মৎস্য দপ্তরের একটাই ছিল। তো সেটা যাওয়া হবে, সবাইকে ডাকা হয়েছিল। তা সেই সময় আপনার 1999 সালে ওই আমাদের সব সাংবাদিকদের, তাতে আমি ছিলাম, কাঠির দৈনিক চেতনার তখন ত্রিদীপ রায় ছিলেন, দৈনিক তীরভূমির অমিত জানা ছিলেন, সবাই মিলে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। তখন WSP পার্টির রাজ্য জেলা সভাপতি অধ্যাপক মনোরঞ্জন পণ্ডা আর প্রণবেশ বাবু বসছিলেন, আমরা 5 জন মিলে যাচ্ছি। প্রবল ভোরবেলায় রওনা দিয়েছিলাম, সকাল 6টায়। তাই 8টা সাড়ে 8টার সময়, 8টা 7টা সাড়ে 7টার সময় ওই আপনার চণ্ডীপুরের আগে গুরগ্রামের কাছে একটা ট্রাকের সঙ্গে, প্রবল বর্ষণ, হেডলাইট জ্বালিয়ে যেতে হচ্ছে, বৃষ্টিতে কিছু দেখা যাচ্ছে না, ওই মুখোমুখি সংঘর্ষ হয়েছে গুরগ্রামের কাছে, যে হেড অন কলিশন। তাতে তো আমরা খুব সিরিয়াস হয়ে যাই। তো ওখান থেকে আমাদেরকে ওই এরাসাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, ওখানকার লোকেরাই, ডান হাতে মানে দুটো হাড় ভেঙেছিল। হাড় ভেঙেছিল, এখনো হাড় নেই, ওটা ওই রেডিয়াস আর আলনা যেটা বলে, সেগুলো আমার স্টিলের প্লেট, রড আর স্ক্রু কবজা দিয়ে আছে আর কি। এখন আমার হাত খুব ছোট, হাতটা আমি এ পাশে এরকম করতে পারবো না, এটা চলছে। ওইটা নিয়ে গিয়ে ওখানকার কিরণানন্দ করে প্রথম ওখান থেকে কাঁথি হাসপাতাল থেকে আমাকে VIP নার্সিংহোম কাকুরগাছি, ওইখানে আমি ট্রিটমেন্ট হয়ে আসি। দীর্ঘদিন আমার এই জন্য সাংবাদিকতাও বন্ধ ছিল, ঘরে বসে বসে তখন অসুস্থ ছিলাম। স্যার এই ধরনের ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু যেগুলো প্রফেশনাল হ্যাজার্ড, এটা প্রফেশনাল হ্যাজার্ড না, এটা হচ্ছে হ্যাজার্ড অফ দ্য রোড। কিন্তু প্রফেশনাল হ্যাজার্ডের মধ্যেও আপনি পড়েছেন অনেক সময় রাজনৈতিক কোনো আক্রোশ বা বিভিন্ন রাজনৈতিক আক্রোশ বলতে এই অর্থে বলতে চাইছি জনরোষ, এরকম কোনো ঘটনা যদি একটু শেয়ার করেন। প্রথম হচ্ছে যে নন্দীগ্রাম আমি বলছি 2007 সালের ঘটনা। একটা 2007 সালের 2007 কি 8 এরকম হবে, 7ই জানুয়ারি দিনটা ছিল, 6ই জানুয়ারি। আর রাত্রে আমরা খবর পাই যে নন্দীগ্রামে তখন জাস্ট গন্ডগোলটা শুরু হচ্ছে, জমি রক্ষা, ভূমি রক্ষা নিয়ে একটা আন্দোলন গড়ে উঠছে। তখন আমরা একটা গোপন সূত্রে আমার সোর্স মারতে খবর পাই যে ওই দিন রাত্রে কোনো ঘটনা ঘটতে পারে, গন্ডগোল হতে পারে বড় ধরনের। তা খবর হওয়া যায়, তখন আমার কাগজের ফটোগ্রাফার এখানকার স্থানীয় ছিল, তাকে নিয়ে তার বাইকে করে এখান থেকে রসুলপুর নদী পেরিয়ে কেজুরি হয়ে ওখান থেকে আপনার ভাঙাবেড়িয়া ব্রিজের কাছে। আচ্ছা 7ই জানুয়ারি সকাল 7টার সময়। তো সেখানে যাওয়ার সময় হঠাৎ দেখতে পাচ্ছি বিভিন্ন বাড়ির এই ভাঙাবেড়িয়া ব্রিজের কাছে যে দোকানপাট থাকে সমস্ত ভাঙচুর এইসব হয়ে আছে। তো ওখানে গেছে দেখি ব্রিজের ওপাশে একটা বাড়ি রয়েছে, পরে জানতে পারি যে ওটা ওখানকার সোনাচূড়া পঞ্চায়েতের CPM তৎকালীন সদস্য শঙ্কর সামন্তের বাড়ি, সেটা পুড়ছে। তা আমরা ওখানে যেতেই কিছু লোক, সখানেক লোক আমাদের ঘিরে দেয়, তোমরা কোথেকে আসতে যাচ্ছো। তখন আমি বলি যে এটাই হোক, আমরা বলে দিচ্ছি যে আনন্দবাজার। সেই সময় আনন্দবাজার কি নন্দীগ্রামের মানুষ সহ্য করতে পারছিল না যে কোনো কারণে, সেসব বলার পর ঘিরে নিচে বলে না এরা আরমাদ, এরাই এসেছে, আমাদের 4 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরাই CPM এর লোক, এরাই এসে এসব করছে। সেসব ঘিরে একদম আনকন্ট্রোল, সে মারধর। তো এখানে চোরাগোপ্তা যে মাছ সেসব চলছে। যে আমার সঙ্গে যিনি আমার ফটোগ্রাফার ছিল, ওই মোটর বাইকে চেপে গেছিলাম। আর ওই মোটর বাইকে আরেকজন ছিলেন তৎকালীন ETVর এখানে যে ক্যামেরাম্যান ছিলেন স্নেহাশিস, আর আমার ক্যামেরাম্যান ছিলেন সুব্রত মণ্ডল। তা ওখানে গিয়ে এসব হয়, এসব হতে হতে ধস্তাধস্তি করে প্রায় মিনিট 20-25। তারপরে হঠাৎ বলে এত সব এই করা কি, এদেরকে জ্বালিয়ে দাও, এদেরকেও জ্বালিয়ে মেরে দাও বলে সেই সুব্রত, আমার ক্যামেরাম্যানের তার
অ্যাপাচে মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেল ধরে নাড়ানাড়ি করছে, তেল বের করে মোটর বের করবে। সেই সময়টা খুব, সেই সুব্রত স্নেহাসী, শুনতেই তো মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে। সুব্রত স্নেহাসী সেই সময় মানে বিশ্বাস করুন আমি দেখতে পাচ্ছি ওরা যেন সেই আইসক্রিমের মতো গলে যাচ্ছে আর কি। ওদের বাচ্চা ছেলে, ওরা অভিজ্ঞতা এত নেই, তবু আমি বলছি এই সময় মাথা ঠান্ডা, কুল 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 কুল, আমি কি করি কি করি কি করি। যাই হোক আমি শুভেন্দু অধিকারীকে একটা ফোন করার চেষ্টা করি, তা বারবার ফোন করি, কোনো রিং হয়ে যাচ্ছে কিন্তু কোনো এই আসছে না। তখন আমি প্রায় আশা ছেড়ে দিচ্ছি। তা হঠাৎ তখন আমি ওদেরকে একটা গল্প বলি যে আমাদেরকে তো শুভেন্দু অধিকারী পাঠিয়েছে সিচুয়েশনটা বোঝার জন্য, তোমরা এরকম করছো কেন? হ্যাঁ, তো এইসব বলা টলার পর এদিকে শুভেন্দু অধিকারী হচ্ছে না, তখন হঠাৎ দেখি শুভেন্দু অধিকারী কল ব্যাক করেছেন। তখন আমি সমস্ত ঘটনাটা বলি, তখন শুভেন্দু অধিকারী বলে আপনি গেলেন কেন? আপনি জানেন আপনাদের কাগজের সম্বন্ধে নন্দীগ্রামের মানুষেরা গেলেন তো গেলেন, একেবারে আনন্দবাজারের পরিচয় না। আমি যা হোক হয়ে গেছে, এখন তুমি দেখো ব্যাপার না, ওখানে কি আছে। তখন আমি মানে মোবাইলে এটা দিয়ে রেখেছি, তখন কি কথা বললেন? শুভেন্দুবাবু কথা বললেন, তা একজন এগিয়ে এলেন বোধহয় নেতৃস্থানে, তা তিনি যখন বললেন তাকে দিলেন, তখন তার সঙ্গে শুভেন্দুবাবুর কথা হলো। তারপর বললো না না না, ঠিক আছে, এরা এসছে, এরা ঠিকই আছে, এরা পারফেক্ট কভার করে ই করে। তখন আমি বললাম, তখন আমি একটু বল পেলাম, আমরা আপনাদের যে হারিয়ে গেছে, কোথায় হারিয়ে গেছে, কী হারিয়ে গেছে? না আমাদের এই ভরত মণ্ডল এইসব সবাই, আমরা ওরা কোথায়? না ওদেরকে মেরে পুঁতে নদীর ধারে রেখে দিই। নদী আপলোডের প্রথম শহীদ মনে হয় ভরত মণ্ডল ছিল। হ্যাঁ, ওই একই দিনে। তার মানে চলো সেইখানে গিয়ে ওদেরকে নিয়ে এটা করা হয়, কাভারেজটা ওদেরকে নিয়ে ওরা সেই নদীর চর থেকে ডেড বডি নেয়, ডেড বডি কীভাবে নিয়ে আসবে, যে বাসের মধ্যে ডেড বডি ঝুলিয়ে ঘর করে সেটা নিয়ে যখন আসছে সেই সব ছবি তুলে এবার এই ঘটনা এটাও তো রাখতে হবে। শুধু থেকে বলো তুমি শুধু ক্যামেরা চালিয়ে যাচ্ছ, একদম থাকবে তখন তো স্টিল ক্যামেরা, সমস্ত ক্যামেরা চালিয়ে যাচ্ছে এইসব দিয়ে। তারপরের দিনে সেই খবরও বেরিয়েছিল আনন্দবাজারের প্রথম ছবি। মানে এগুলো আজকে যখন আমি শুনছি এই নিরাপদ জায়গায় বসে, না সেদিনও বলে বোঝানো যাবে না। এখন আমার গায়ে দেখুন লোম খারাপ হয়ে যাচ্ছে, সেই সময় ভাবিনি যে প্ল্যান নিয়ে ফিরতে পারবো। প্র্যাকটিক্যালি আমার এখানেই যেভাবে আতঙ্কিত মনে হচ্ছে, আপনারা যখন স্পটে ছিলেন কি ব্যাপারটা। আর এমনি তো ধরুন প্রায় তো 2007 থেকে 2010 4 বছর ধরে তো আমাকে প্রতিদিনই যেতে হয়েছে। আমার পোস্টিং ছিল তমলুকে, তো আমাকে অফিস থেকে তখন আমাদের নিউজ এডিটর ছিলেন হীরক বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন তোমার কাঁথি থেকে যদি যাওয়ার সুবিধা হয় তুমি কাঁথিতেই থাকো। সেই আমার তমলুকে বিছানাপত্র গুটিয়ে নিয়ে কাঁথিতে, পরে নন্দীগ্রাম এই হলো, তারপরে আমাকে বলা হলো কাঁথিতেই তোমাকে পোস্টিং দেওয়া হবে। মানে দিস ইজ দ্য লাইফ অফ আ জার্নালিস্ট, রিপোর্টারের জীবনটা এরকম। তো স্যার আমি একটু প্রসঙ্গান্তরে যাচ্ছি। হ্যাঁ, মানে এই ধরনের গল্প তো গল্প নয়, এটা কাহিনী, রিয়েল লাইফ স্টোরি। তো এটা স্যারের স্টকে যা অভিজ্ঞতা রয়েছে, যদি আমি 5 ঘন্টাও ইন্টারভিউটা কন্টিনিউ করি শেষ হবে না। কিন্তু স্যার একটু প্রসঙ্গান্তরে যাচ্ছি, আমি যতটুকু জেনেছি আপনার সম্পর্কে যে আপনি কিন্তু সংস্কৃতি জগতে একজন সক্রিয় মানুষ এবং একসময় যাত্রার সঙ্গে আপনার একটা কানেকশন ছিল। যদি একটু সেই ডিফারেন্ট ফেসটা শেয়ার করেন। ব্যাপারটা হচ্ছে যখন ওই যে আপনাকে বললাম যে স্কুল লাইফে তো আমি গোপীবল্লভপুরে যখন ছিলাম, তখন যখন সব জায়গায় যেরকম কালী পুজোর সময় যেমন নাটক টাটক এই হয়, যাত্রা হয়, তা গ্রামের জায়গা তো গোপীবল্লভপুর তখন ইন্টেরিয়ার। হ্যাঁ, গোপীবল্লভপুর এমন একটা জায়গায় ছিলাম যেখানে মানে গমটা ভাঙাতে গেলে সেখান দিয়ে নয়াগ্রামে পাঠাতে হতো 40 কিলোমিটার দূরে, তবে গম ভেঙে আসতো। ওটা গরু গাড়ি করে যেতে হতো না, বাস ছিল। নয়াগ্রাম আর সুবর্ণ মানে গোপীবল্লভপুর একদম কুটিঘাটের পাশে একটা বাস চলতো আর কি। বাসে করে গম ভাঙা যেতে হতো। হ্যাঁ, সেরকম ছিল না। তা সেখানে ওই কালী পুজোর সময় যাত্রা হবে, ওই থানা কমিটির পুজো সবই থাকে, তা ওইখানে যাত্রা করি। যাত্রা করার পরে ইন্টারেস্ট হয়, আমরা সব তখন আমাদের বয়সী ছেলেরা আরও কয়েকজন ছিলেন, তারা বলে আমরা নিজেরাও একটা এই করবো, এতে না সেইখানে দিয়ে সেখানে তরুণ বয়সে নিজেরাই একটা যাত্রা দলের মতো খুলে ফেলি। যখন ওই ফিমেল ভাড়া করে নিয়েছে, এবার করে এখানে অনুষ্ঠানে যাত্রা করতাম, সেই করতাম। তারপরে কাঁথিতেও এসে আমি পেয়েছিলাম, যদিও আমি কমার্সের ছাত্র ছিলাম, কিন্তু আমাকে খুব স্নেহ করতেন বাংলার সুশান্ত কুমার দাস, অধ্যাপক সুশান্ত, SKD,
তিনি আমাকে নিয়ে গিয়ে বলেছিলেন তুমি নাটক করো। সেখানে গিয়ে আমি কাছে টাউন হলে ওনার সঙ্গে, তারপরে বাসন্তী মানে বাসন্তী রানা, প্রয়াত সত্যব্রত রানার স্ত্রী, প্রণব মাইতি, প্রণব দাস স্ত্রী, বনানিধি, আমরা সবাই মিলে, আরও এখন ঋত্বিক আছেন, তখন আমরা সবাই একটা শ্রুতি নাটক করেছিলাম, অমল বিমল ও কমল, তারপর রাজা দীপাও, সেগুলো শ্রুতি নাটক টাউনে করেছিলাম। আর তারপরে সর্বোপরি গত বছর কাথির চিত্র পরিচালক পারিজাত পল্লব বিশ্বাসের মাতৃরূপিণ তাতেও আমি অভিনয় করেছি। স্যার আমি সিনেমাটা দেখেছি, আমার খুব ভালো লেগেছিল আমার, এবং সেটা খুব সম্ভবত আমাদের যে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল সেখানেও দেখা হয়েছিল। এটা আমরা ফেস্টিভ্যালের উদ্যোগটা আপনারাই নিয়েছিলেন। তাদের 17 বই দেখানো হয়েছিল। স্যার সাংবাদিকতার জীবন থেকে তো রিটায়ারমেন্ট খুব সম্ভবত ভিআরএস নিয়েছিলেন 2019-এ। হ্যাঁ, সেটা একটা আনন্দবাজারে একটা ওদের এতে ছিলেন, আনন্দবাজারে একটা পলিসি নিয়েছিলেন, তাতে ওদের কিছু সমস্যা ছিল, কিছু ছিল, তখন ওরা কিছু কিছু সিনিয়র রিপোর্টার যারা অ্যাবাভ 55 এবং যারা মোটা টাকা বেতনের আছেন, গোল্ডেন হ্যান্ডশেক একটা করে দিয়ে তাদেরকে দেওয়া হবে। তো স্যার এখন সময় কাটছে কিভাবে? আমি এখন সময় কাটছি আমার কি বলবো, বিশিষ্ট সুজন এবং সর্বোপরি ছোট ভাই এবং বন্ধু মাননীয় বসন্ত কুমার ঘোড়াই, প্রধান শিক্ষক মহাশয়, নাটক সুধীর কুমার, খুব শ্রদ্ধেয় মানুষ ব্যক্তিগতভাবে আমার কাছেও। তা উনি আমাকে একদিন একটা এসে বললেন যে আপনি তো এরকম, আমাদের স্কুলে তো সরকারের গ্র্যান্ট নেই লাইব্রেরি, তো ছাত্রছাত্রীর প্রত্যন্ত এলাকায় আমার স্কুল, আমার স্কুলের একজন ছাত্র আজকে কানাডায় রিসার্চ করছে। কারণ আমি গিয়েছিলাম, আপনি জানবেন না তো, আপনার ওখানকারই ছেলে যাদব মাঝি, তাহলে আমি আনন্দবাজার সমস্ত কিছু করেছিলাম, সব খবর করছিলাম। বলছিল লাইব্রেরিটা আপনার মতো লোক পেলে আমরা লাইব্রেরিটা চালাতে পারবো যদি করেন। আমি রাজি হয়ে গেছিলাম, তো সেই থেকেই চলছে। তা এখন এই করোনা কালের জন্য 9 মাস তো বন্ধ স্কুল, তো ওই বিশেষ বিশেষ দিনে যাই। হ্যাঁ, প্র্যাকটিক্যাল স্যার বসন্তবাবু ওনার ফিল্ডে যে কাজটা করে চলেছেন, মানে দ্যাট ইজ সামথিং স্যালিউট বললে কম বলা হবে। এবং তার সঙ্গে আপনার এই জুটিটা আমার সত্যি খুব ভালো লাগে, মানে আপনাদের দুজনকে আমার তো অন্যরকম একটা রেফারেন্স রয়েছে দুজনের প্রতি, এবং এই জুটিটা মনে হয় দুর্দান্তভাবে কাজ করছেন নয়াপুর সুধীর কুমার হাই স্কুলের ক্ষেত্রে। সেটা তো আপনারা স্থানীয় বাসিন্দারা, আমি জানি, অভিভাবকরা এবং ছাত্রছাত্রীরা বলতে পারবেন। তবে আমি ওনাকে সহযোগিতা, সমস্ত পরিকল্পনা, চিন্তা ভাবনা, কাজ সবই বসন্তবাবু যতটা সাহায্যের দরকার সেটুকু সাহায্য করেছেন। স্যার আমরা তো অনেকটা পথ পেরিয়ে এলাম কথায় কথায়, তো যেহেতু সাংবাদিক মানুষের সঙ্গে আজকে কথা বলছি, তো একটু অন্যরকম একটা ছোট্ট চ্যালেঞ্জ আমি আপনাকে দিতে চাই, একটা র্যাপিড ফায়ার। র্যাপিড ফায়ার ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে, এখানে কিছু বিতর্কিত প্রশ্ন থাকলেও থাকতে পারে, সেটা আপনি অ্যাভয়েডও করতে পারেন, নো কমেন্টস বলে। তো সেক্ষেত্রে জাস্ট ওয়ান ওয়ার্ড আনসার আসবে। তো স্যার শুরু করে তাহলে র্যাপিড ফায়ার। তো স্যার দীর্ঘকাল আপনি স্পোর্টস সাংবাদিকতার সঙ্গে ছিলেন, স্পোর্টসের ফিল্ডে। তো যদি আপনাকে দুটো আমি চয়েস দেবো, ডেফিনেটলি সচিন সৌরভ, কোন দিকে যাবেন? সচিন। সচিন। স্যার এবারে স্পোর্টস থেকে সিনেমা, উত্তম কুমার সৌমিত্র। উত্তম। থ্যাংক ইউ স্যার। ইলিশ চিংড়ি। ইলিশ, থ্যাংক ইউ স্যার। প্র্যাকটিক্যালি আমরা যারা কাঁথির বাসিন্দা, আমাদের একটা অদ্ভুত দুর্বলতা থাকে আমাদের ট্যুরিজম সম্পর্কে। দীঘা, পুরী, দার্জিলিং, দীপুদা আমরা বলি। সো এখানে 3টে অপশন, দীঘা, পুরী, দার্জিলিং, আপনার প্রেফারেন্স স্যার? প্রথমত র্যাপিড ফায়ার বলছেন, অবশ্যই দীঘা বলবো। তবে এই সময় একটু বলে দিতে চাই যে দীঘার আগে যে প্রাকৃতিক সৌন্দর্য ছিল, সেই সৌন্দর্যটা এখন নেই। দীঘার উন্নয়ন হয়েছে, নগর উন্নয়ন হয়ে গেছে। এখন দীঘার সমুদ্র পাড়ে দাঁড়ালে মনে হয় যেন হেদুয়ার পার্কের এই সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছি, এরকম আবার মানে কংক্রিটের এখন এইটা হয়ে গেছে, কংক্রিটে মুড়ে দেওয়া হচ্ছে। সেই ক্যাসুলিনার জঙ্গল আর নেই, দীঘায় নেই। দীঘা আর নেই। দীঘা হয়তো সুন্দরই হয়েছে, কিন্তু ন্যাশনাল বিউটি হারিয়ে গেছে। তো স্যার এবারে একটু রাজনীতির দিকে যাবো, যদি স্যার কিছু মনে না করেন। স্যার লাল, হলুদ, সবুজ, হুইচ ইজ দ্য ফিউচার অফ বেঙ্গল আপনার সাংবাদিকতার অভিজ্ঞতা? ত্রিবর্ণ। থ্যাংক ইউ স্যার, এটা আর খাটাতে চাইবো না, ডেফিনেটলি। স্যার অ্যাকচুয়ালি সাংবাদিকতার ক্ষেত্রে
কারেন্ট কোনো ফিগার যাকে আপনি এখনো ইমিটেট করতে চান বা করেন, অনুসরণ করতে চান, অনুকরণ করতে চান, এরকম কোনো ফিগার সাংবাদিকতা সাংবাদিকতা ফিল্ডে কোনো লেজেন্ডারি রিপোর্টার বা সাংবাদিক যাকে আপনি এখনো অনুসরণ করতে চান বা করেন? স্পোর্টসের ক্ষেত্রে বলবো, যেহেতু আমার শুরুটা স্পোর্টসের এই দিক দিয়ে, সেটা হচ্ছে আপনার হিমাংশু বিশ্বাস। থ্যাংক ইউ স্যার। এমনি সাংবাদিকতার এতে আমি যদি বলি তাহলে অবশ্যই বরুণ সিং। বরুণ সেনগুপ্ত। আমাদের ক্ষেত্রে তো মানে আমাদের ফিল্ডটা সত্যি কথা বলতে অনেক জুনিয়র। আমরা ওই গোল্ডেন ফেসগুলো দেখিনি, কিন্তু যে যে সমস্ত মানুষের কথা বললেন তারা তো নমস্য ব্যক্তি এই সমস্ত ফিল্ডে। স্যার, র্যাপিড ফায়ার শেষ করবার একটা ছোট্ট বিষয় নিয়ে, এখন শীতকাল আমি এনজয় করছি, বড়দিন পেরিয়ে এলাম, সামনে নতুন বছর রয়েছে। নলেন গুড় নাকি বড়দিনের কেক? নলেন। থ্যাংক ইউ স্যার। আমি এই উত্তরটা কিন্তু আমি মনে মনে চাইছিলাম যে আপনার কাছ থেকে পাবো কিনা। স্যার, একদম শেষ প্রান্তে চলে এসেছি আমাদের আজকের এই কথোপকথায়। দীর্ঘদিন আপনি স্যার বিভিন্ন ফিল্ডে রয়েছেন এবং সাংস্কৃতিক জগতে রয়েছেন, যাত্রা ফিল্ডে রয়েছেন, নিজে লেখালেখিও করেছেন, একসময় সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। কোনো যদি আমার ভিউয়ারদের জন্য কোনো কবিতা বা কোনো কিছু যদি একটা ছোট্ট পারফরমেন্স আপনার যেটা মনে আছে যদি একটু প্লিজ দেন। আমি গত বড়দিনেই আমার বাড়িতে বসেই আমি ফেসবুকে একটা লেখা পোস্ট করেছিলাম, হয়তো দেখে থাকবেন। সেই কবিতাটা যদি বলেন ওকে স্যার। আমি একটু পড়ে শুনিয়ে দিই। অফকোর্স টেক টাইম স্যার। মানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই লেখাটা। ডেফিনেটলি স্যার। মানে আমি যেটা মনে করি, সাংবাদিকতার চাকরি বলুন বা প্রফেশন, জীবিকাই বলুন, সেটা সমাজের প্রতি একটা দায়বদ্ধতার জায়গা থেকে। তো সাংবাদিকরা যারা, তারা তো আর গজতন্ত্র মিনারে বাস করবেন না, তাদেরকে রিয়েলিটিতে নামতে হবে। তো সেক্ষেত্রে স্যার এই কবিতাটা মনে হয় খুব প্রাসঙ্গিক হবে। এটা গত 25 তারিখেই লেখা, আমি ফেসবুকেই পোস্ট করেছিলাম, পড়ছি। লিখতে লিখতে থমকে যায় কলম, থেমে যায় চিন্তার সাবলীলতা। রাম না রহিম নাকি রাম, গরু না শুকর নাকি হনুমান, আক্রোশটা কি চলবে নাকি থামবে মানবিকতার স্বার্থে, নাকি অন্তহীন অপেক্ষার পরিসমাপ্তি দানবীয় তাণ্ডবে মানুষের ঝলসানোর আকাশে। স্থির হয়ে আসে চোখের তারা, ভাষা আসে না ক্লান্ত মনে, থমকে যাওয়া কোনোদিন ঠিক সেই মুহূর্তে মনে হয় সব কিছু ভ্রান্ত, সব কিছু মিথ্যে, মিথ্যে পৃথিবীর অস্তিত্ব। স্যার, জীবনে অনেকটা পথ পেরিয়ে এসে আপনার এই উপলব্ধি এক কথা অসাধারণ। এবং আমি একটা ব্যক্তিগত বিশ্বাসী, টুমরো নেভার ডাইজ। আজকের দিনটা খারাপ হতে পারে স্যার, কিন্তু আগামী দিনটা ভালো হবে এই বিশ্বাসটা থাকে। তবে স্যার ডেফিনেটলি আমরা আজকে যে সময়টা, সেটাকে অস্বীকার তো করতে পারি না। এই অশান্ত সময়ে দাঁড়িয়ে আশা রাখছি সামনের দিনটা খুব শান্ত হবে এবং পৃথিবী আবার নতুন করে গড়ে উঠবে। করোনাকে পেরিয়ে আমরা একটা নতুন ভোর দেখব। তো স্যার, এই শুভ কামনা, নতুন বছরে সবার জীবন ভালো আসুক। 2020-তে আমরা অনেক বিখ্যাত মানুষকে হারালাম, আমাদের পৃথিবীটা যেন শূন্য হয়ে গেল বলে মনে হচ্ছে। স্যার, শেষ পর্যায়ে একটা কথা বলার আপনাকে রয়েছে, যে জীবনটা আপনি পেরিয়ে এলেন, সেই জীবনটা যখন বর্ণময় ছিল, আর যে জীবনটা সামনে রয়েছে, সেখানে আপনার মিসেস রয়েছেন, ছেলে রয়েছে, খুব সম্ভবত ছেলের জীবন সঙ্গীও আসতে চলেছে আমার কাছে যেটুকু খবর রয়েছে। অনেক সুন্দর করে যে ফ্যামিলিকে আপনি হয়তো সাংবাদিকতার চ্যালেঞ্জ সামলাতে গিয়ে, দায়বদ্ধতা মেটাতে গিয়ে সময় দিতে পারেননি, সেই সময়টা এখানে আপনি আরো সুন্দরভাবে কাটান। অনেক ভালো ভালো সময় এবং আরো অনেক সুন্দর অভিজ্ঞতা আপনার জীবনে আসুক স্যার, এইটুকু শুভকামনা জানাবো আপনাকে। স্যার, শেষ কথা যদি আপনি আমার ভিউয়ারদের জন্য বলেন। আমি এই আনন্দবাজার সাংবাদিকতা করতে গিয়ে 2004 সালে আমি ভগবানপুর থানা, ভূপতিনগর থানার বড়জ অঞ্চলের পঁশি গ্রামের বলরাম করণ বলে একজন মানুষকে খুঁজে পাই, যিনি অন্তোদয় অনাথ আশ্রম বলে 10-15 জন ছেলে মেয়েকে নিয়ে, অনাথ ছেলে মেয়েদেরকে নিয়ে তিনি একটা কোনো রকমের আশ্রম চালাতেন, পাউসি অন্তোদয় অনাথ আশ্রম। সেটা চলতো না, অর্ধেক দিন তিনি নিজে, তার পরিবার এবং ছেলেমেয়েরাও অভুক্ত থাকতো। সেটা আমি তাকে খুঁজে বের করে নিই, সেটা আমি একটা প্রতিবেদন তৈরি করেছিলাম। কেন জানি না, ঈশ্বরের আশীর্বাদে সেটা আনন্দবাজার পত্রিকার প্রথম 8 কলম জুড়ে খবরটা বেরিয়েছিল, অন্তোদয় অনাথ আশ্রম ভিক্ষার চালে। সেই কপিটা ক্লিক হয়ে যাওয়ার পর দেশ বিদেশ থেকে, অনেক জায়গা থেকে
অনেক জায়গা থেকে এই আসে, অনুদান আসে, সাহায্য আসে। আজকে বলতে নেই, আজকে অন্তর্জাল অনাথ আশ্রম বিশাল একটা জায়গায় গেছে। এখন এবং সেই একশো, এক্সপোজারটা খুব দরকার ছিল। হ্যাঁ, এখন 164 জন ছেলে মেয়ে আছেন, অনাথ ছেলে মেয়েরা আছে, আরো অনেকে আছে। তো এইসব করার পর, আর সবচেয়ে বড় কথা যে এই অনাথ আশ্রমে যে কপিটা করেছিলাম আজকে যে দাঁড়িয়ে গেছে, এটা বিখ্যাত এখনকার দিনের, কেন অনেক মানে বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার তিনি উল্লেখ করেছেন তার লেখাতে, পরাণের পদ্মবনে বলে একটা বইতে। তাতে উনি আমার কথা উল্লেখ করেছেন যে সুব্রত বই তাকে বের করেছিল। তা আমি মনে করি আনন্দবাজারে বিভিন্ন সংবাদপত্রে অনেক আমার প্রণম্য বয়স্ক অনেক সাংবাদিক এসেছেন, কিন্তু কোনো বাংলার সাহিত্য জগতের প্রথিত যশা সাহিত্যিক, কোনো সাংবাদিকের কোনো ঘটনা নেই, তার কভারেজ নেই, তার নাম উল্লেখ করে এরকম তার সাহিত্যে জায়গা দিয়েছেন, সেটা দেয়নি। সেই জন্য আমি আজকে এই সুযোগ পেয়ে সমরেশবাবুকে আমি আমার প্রণাম। স্যার, আবেগময় শুধু আপনি হচ্ছেন না স্যার, আমিও আবেগময় হয়ে পড়ছি, কারণ কাঁথির বাসিন্দা হিসেবে আজকে সত্যি গর্ব হচ্ছে। শেষ করবো একটা অপকোটেড সেইং দিয়ে, পেন ইজ মাইটার দেন সোর। কলমের জোর তরবারি থেকে অনেক বেশি হয়, এবং সেটা মনে হয় সবচেয়ে বেশি করে প্রমাণ করেন সাংবাদিকেরা। এবং সেই রকম একজন নমস্য ব্যক্তির সঙ্গে আজকের এই সময় শুধু আমি কাটালাম না, একই সঙ্গে আমার ভিউয়াররাও সমৃদ্ধ হলেন। এবং হয়তো এই কথকতা থেকে অনেক তরুণ ভিউয়ার পরবর্তী জীবনে সুব্রত বাবুর মতো সাংবাদিকতার চ্যালেঞ্জিং জীবনটাকে পেশা হিসেবে ভাবার সাহসটা পাবেন। এবং আজকের পুরো পর্বের এটাই মনে হয় সবচেয়ে বড় জায়গা। স্যার, এই যে মূল্যবান সময় আপনি আমাকে দিলেন এবং আমার ভিউয়ারদের দিলেন, সেজন্য আপনাকে আরেকবার স্যার থ্যাংক ইউ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। স্যার, ভালো থাকুন। আর